সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি তোলারাম কলেজের সমাজকর্ম বিভাগ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। এই করোনাকালীন এই সময়ে এটাই তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আশা করছি তোমরা সবাই বাসায় তোমাদের এই পড়াশোনার কার্যক্রমটা ভালোভাবে চালিয়ে যাচ্ছ। কিছুটা সমস্যা তো হচ্ছেই, তারপরও কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে আমাদের, এবং অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো যথাযথ মেনে তোমরা তোমাদের দৈনন্দিন যে কার্যক্রম আছে এগুলো চালিয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আমি শিশু, যুব এবং প্রবীণ কল্যাণ এই কোর্সটি পড়িয়ে থাকি। তো আজকের ক্লাসে তোমাদেরকে আমি শিশু কল্যাণ এটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব যে শিশু কল্যাণ। তো এর মধ্যে শিশু কল্যাণ কি, শিশু কল্যাণের বৈশিষ্ট্য, শিশু কল্যাণের উদ্দেশ্য এবং বাংলাদেশে পরিচালিত শিশু কল্যাণমূলক কার্যক্রম, মূলত সরকারি যে কার্যক্রমগুলো আছে, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত বাংলাদেশে যে শিশু কল্যাণমূলক কার্যক্রমগুলো আছে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই আলোচনা করছি যে শিশু কল্যাণ কি। দেখো, শিশু কল্যাণ এই প্রত্যয়টি কিন্তু একটা ব্যাপক ধারণা, ঠিক আছে? তো শিশু কল্যাণ মানে কিন্তু যে সমাজের দুস্থ, অসহায়, এতিম, পরিত্যক্ত বা অপরাধপ্রবণ শিশুদের কল্যাণের মধ্যেই কিন্তু এই শিশু কল্যাণের কার্যক্রমটা সীমাবদ্ধ নয়, বরং শিশু কল্যাণ সমাজের সর্বস্তরের শিশুদের কল্যাণই হচ্ছে এই শিশু কল্যাণের পরিধিভুক্ত। অর্থাৎ শুধুমাত্র দুস্থ শিশুদের, এতিম শিশুদের জন্যই যে কাজ করে থাকে শিশু কল্যাণ তা কিন্তু না। তো শিশু কল্যাণের পরিধিভুক্ত হচ্ছে সমাজের সর্বস্তরের শিশুর কল্যাণ। তো সাধারণভাবে বলা যায় যে শিশুদের আর্থসামাজিক ও মনোদৈহিক কল্যাণে নিয়োজিত যে কার্যক্রমগুলো, এগুলোর সমষ্টি হচ্ছে শিশু কল্যাণ। তাহলে শিশু কল্যাণ বলতে মূলত আসলে কার্যক্রমের সমষ্টিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে এমন সব কার্যক্রমের সমষ্টি যেগুলো কি করবে, শিশুদের কল্যাণে নিয়োজিত। তো সাধারণভাবে বলা যায় যে শিশুদের আর্থসামাজিক ও মনোদৈহিক কল্যাণে নিয়োজিত কার্যক্রমের সমষ্টি হলো শিশু কল্যাণ। তো একটু ভালোভাবে যদি আমরা বলি যে শিশু কল্যাণ বলতে সরকারি ও বেসরকারি পর্যায়ে গৃহীত সেসব কার্যক্রমের সমষ্টিকে বোঝানো হয় যেগুলো শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক তথা সার্বিক কল্যাণ সাধনে নিয়োজিত। অর্থাৎ শিশুদের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশ সাধনে সহায়তা করাই হচ্ছে শিশু কল্যাণের মূল লক্ষ্য। তাহলে আমরা এতটুকু থেকে যেটা বুঝলাম, দেখো যে শিশু কল্যাণ হচ্ছে কতগুলো কার্যক্রমের সমষ্টি যেগুলো কি হতে পারে, সরকারি অথবা বেসরকারিভাবে গৃহীত হতে পারে। অর্থাৎ সরকারি এবং বেসরকারিভাবে গৃহীত এই কার্যক্রমগুলোর সমষ্টি যেগুলো শিশুদের জন্য কাজ করে থাকে। তো শিশুদেরকে কোনো একটা বিশেষ দিক নয়, বরং শিশুদের সকল দিকের একটা সমন্বিত উন্নয়নের জন্য, যেমন শারীরিক, মানসিক, সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক তথা সার্বিক কল্যাণ সাধনে নিয়োজিত হচ্ছে শিশু কল্যাণ। তো আমরা যদি এখন একটু প্রামাণ্য সংজ্ঞা দেখি, দেখো যে সমাজকর্ম অভিধানের সংজ্ঞানুযায়ী, তো সমাজকর্ম অভিধানে কি বলা হয়েছে যে শিশু কল্যাণ হলো মানব সেবা ও সমাজ কল্যাণ কর্মসূচির সে অংশ যেগুলো শিশুর সংরক্ষণ, শিশুর সেবা এবং সুস্থ বিকাশে নিয়োজিত। তো শিশু কল্যাণ হলো
মানব সেবা এবং সমাজ কল্যাণ কর্মসূচির সে অংশ। অর্থাৎ শিশু কল্যাণ হচ্ছে যে সমাজ কল্যাণ, যে বিভিন্ন সমাজ কল্যাণের যে বিভিন্ন ধর্মের কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচির একটা অংশ, যেটা কি করে থাকে, শিশুর সংরক্ষণ, শিশুর সেবা এবং সুস্থ বিকাশে নিয়োজিত বা কার্যক্রম পরিচালনা করে থাকে। তো শিশু কল্যাণ কার্যক্রম কি করে, শিশুর ইতিবাচক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবস্থা প্রতিরোধের লক্ষ্যে আসলে এটা পরিকল্পিত বা পরিচালিত। ঠিক আছে, অর্থাৎ একটা শিশু বেড়ে ওঠার ক্ষেত্রে, ইতিবাচকভাবে তার বেড়ে ওঠার ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতাগুলো আছে এই প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে শিশু কল্যাণ। তো আমরা আরেকটি হচ্ছে প্রামাণ্য সংজ্ঞা দিতে পারি। দেখো যে হ্যাজেল ফ্রেডারিকসনের মতে শিশু কল্যাণ হলো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের গৃহীত সেসব সামাজিক, অর্থনৈতিক এবং দৈহিক কার্যক্রমকে বোঝায় যেগুলো শিশুর দৈহিক, বুদ্ধিবৃত্তীয়, মানবীয়, আবেগীয় উন্নতি এবং সার্বিক কল্যাণে নিয়োজিত। অর্থাৎ সবগুলোর কথা কিন্তু মূলত একই, যে শিশু কল্যাণ বলতে বোঝাচ্ছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে গৃহীত কতগুলো কার্যক্রমের সমষ্টি, যেগুলো কি করে শিশুদেরকে বিভিন্নভাবে, শিশুদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক, দৈহিক, তো শিশুদের সার্বিক কল্যাণে নিয়োজিত এই ধরনের কার্যক্রমগুলোর সমষ্টি হচ্ছে শিশু কল্যাণ। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার যে শিশু কল্যাণটা কাকে বলে। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো এরপর আমরা হচ্ছে একটু জানবো যে শিশু কল্যাণের বৈশিষ্ট্য। তো শিশু কল্যাণের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই শিশু কল্যাণের অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই কার্যক্রমটা শিশুর জন্মের পূর্ব থেকেই শুরু হয়। শিশুর জন্মের পূর্ব থেকেই শুরু হয় এবং কৈশোর পর্যন্ত শিশুর সার্বিক কল্যাণ সাধন নিশ্চিত করে। অর্থাৎ যে শিশু যাতে সুস্থ এবং সবলভাবে জন্ম লাভ করতে পারে, এজন্য কিন্তু শিশু কল্যাণের বিভিন্ন ধরনের কার্যক্রম আছে। তাহলে তখন কিন্তু হচ্ছে কি যে একটা শিশু জন্মের পূর্ব থেকেই কিন্তু তাহলে এই কার্যক্রমটা শুরু হচ্ছে। তো শিশু কল্যাণের এই যে বৈশিষ্ট্য, এটাই কিন্তু তাকে কি করছে, অন্যান্য কার্যক্রম থেকে একটা পৃথক মর্যাদা দান করছে, যে এই কার্যক্রমটা শিশুদের নিয়ে কাজ করছে এবং একটা শিশুর জন্মের পূর্ব থেকে শুরু করে ওই শিশুর হচ্ছে কৈশোর পর্যন্ত তার সার্বিক কল্যাণ সাধনে নিশ্চিত করে হচ্ছে শিশু কল্যাণ। এরপর দেখো যে 2 নম্বরে যেটা আমরা বলতে পারি যে এতে সর্বস্তরের শিশুর সার্বিক কল্যাণের নিশ্চয়তা বিধানের প্রচেষ্টা করা হয়, অর্থাৎ সর্বজনীনতা। অর্থাৎ শিশু কল্যাণের অপর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সর্বজনীনতা, মানে সমাজের কোনো বিশেষ শ্রেণীর শিশুদের কল্যাণের মধ্যে এটা আসলে সীমাবদ্ধ নয়। সমাজের কোনো একটা বিশেষ শ্রেণীর কল্যাণের মধ্যে শিশু কল্যাণের কার্যক্রম সীমাবদ্ধ নয়, বরং সর্বস্তরের শিশুদের সার্বিক কল্যাণের নিশ্চয়তা বিধানের প্রচেষ্টা করা হয় এতে। ঠিক আছে, তো 3 নম্বরে দেখো যে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক পরিবেশের সকল দিকই হচ্ছে শিশু কল্যাণের পরিধিভুক্ত। অর্থাৎ শুধু যে হচ্ছে শিশু তা না, অর্থাৎ শিশুর পরিবার, তার শিক্ষা প্রতিষ্ঠান এবং যে সামাজিক পরিবেশ, সকল দিকগুলোই হচ্ছে আসলে শিশু কল্যাণের আলোচনার অন্তর্ভুক্ত। এরপর দেখো যে শিশুকে সুস্থ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সকল দিকের সমন্বিত এবং সুসংহত কল্যাণ সাধনের প্রতি গুরুত্ব দিয়ে থাকে। অর্থাৎ শিশুকে সুস্থ এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সকল দিক, তো এই সকল দিক বলতে বোঝাচ্ছে যে শিশুর দৈহিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক সকল দিকের একটা সমন্বিত এবং সুসংহত কল্যাণ সাধনের উপর আসলে সমানভাবে গুরুত্ব দিয়ে থাকে শিশু কল্যাণ। অর্থাৎ শিশুদের কোনো একটা বিশেষ দিকের প্রতি নয়, বরং সকল দিকের একটা সমন্বিত এবং সুসংহত কল্যাণ সাধনের উপর আসলে এই শিশু কল্যাণ গুরুত্ব দিয়ে থাকে। তো এটা হচ্ছে শিশু কল্যাণের একটা
অন্যতম বৈশিষ্ট্য। তো এরপর আরেকটা বৈশিষ্ট্য ধরো যে শিশু কল্যাণ কার্যক্রমে কি করা হয়, যে অনেক সময় শিশুদেরকে সরাসরি সাহায্য না করে যে পারিবারিক, সামাজিক এবং পারিপার্শ্বিক যে বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থা আছে, এই প্রতিকূল অবস্থাগুলো দূর করে শিশুদের সার্বিক কল্যাণ সাধনের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা হয়। অর্থাৎ শিশুদের বিকাশের পথে যে প্রতিবন্ধকতাগুলো আছে, এই প্রতিবন্ধকতাগুলো দূর করার মাধ্যমে শিশুদের সার্বিক কল্যাণের ইতিবাচক একটা পরিবেশ সৃষ্টি করা হয়ে থাকে। তো এটা হচ্ছে শিশু কল্যাণের অন্যতম একটা বৈশিষ্ট্য। তো চলো আমরা এর পরের টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে শিশু কল্যাণের উদ্দেশ্য। তোমরা নিশ্চয়ই যতটুকু আলোচনা করলাম সেখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে শিশু কল্যাণের আসলে কি উদ্দেশ্যগুলো নিয়ে আসলে কাজ করে থাকে, শিশু কল্যাণের উদ্দেশ্যগুলো কি আসলে। তো শিশু কল্যাণের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে সুস্থ এবং সবল শিশু জন্মদানে সহায়তা করা। সুস্থ এবং সবল শিশু জন্মদানে সহায়তা করা, শিশুর শারীরিক, মানসিক, সামাজিক বিকাশ এবং উন্নতির অনুকূল পরিবেশ সৃষ্টি করা। অর্থাৎ শিশুর বিকাশের ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করা। এরপর দেখো যে শিশুর সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা। অর্থাৎ শিশুর সুপ্ত প্রতিভা এবং তার যে অন্তর্নিহিত যে ক্ষমতা আছে এটা বিকাশ করার সুযোগ সৃষ্টি করা। এরপর দেখো যে শিশুর শিক্ষা, চরিত্র গঠন এবং নির্মল চিত্ত বিনোদনেরও ব্যবস্থা করা। সকল প্রতিকূল অবস্থায় শিশুদের সামগ্রিক নিরাপত্তার ব্যবস্থা করা। অর্থাৎ যখন বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়, সেটা দুর্যোগকালীন সময় হতে পারে, যুদ্ধকালীন সময় হতে পারে, তো তখন আসলে শিশুদের সামগ্রিক নিরাপত্তার ব্যবস্থা করা। এছাড়া আছে দেখো যে দৈহিক, মানসিক এবং সামাজিক ও আর্থিকভাবে সমস্যাগ্রস্ত শিশুদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে সম্পদশালী সদস্য হিসেবে গড়ে উঠতে সাহায্য করা। অর্থাৎ যে যারা দৈহিক, মানসিক এবং সামাজিকভাবে যে সমস্যাগ্রস্ত শিশুরা আছে, অনেকেই বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত থাকতে পারে। দৈহিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে। দৈহিকভাবে হতে পারে সে প্রতিবন্ধী, মানসিকভাবে সে অটিস্টিক শিশুও হতে পারে, সামাজিকভাবে বা আর্থিকভাবে সে চরম দরিদ্র শিশু হতে পারে। তো এই যে একটা সমস্যাগ্রস্ত যে শিশুরা আছে তাদেরকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে সম্পদশালী বা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করা হচ্ছে শিশু কল্যাণের অন্যতম বৈশিষ্ট্য, উদ্দেশ্য। আচ্ছা, সব শ্রেণীর শিশুর ন্যূনতম যে মৌলমানবিক চাহিদা আছে এগুলো পূরণের নিশ্চয়তা বিধান করা। অর্থাৎ যে মৌলমানবিক চাহিদাগুলো মানে আমাদের বেঁচে থাকার জন্য যে মৌলমানবিক চাহিদাগুলো, অর্থাৎ বেঁচে থাকার জন্য যে চাহিদাগুলো সেগুলোই কিন্তু আমাদের মৌলমানবিক চাহিদা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যেগুলো ছাড়া আসলে বেঁচে থাকা সম্ভব না। তো এই যে সব শ্রেণীর শিশুদের এই যে ন্যূনতম যে মৌলমানবিক চাহিদাগুলো আছে এগুলো পূরণের নিশ্চয়তা বিধান করা এবং শিশুর সুস্থ বিকাশের পথে যে প্রতিবন্ধকতাগুলো আছে এই প্রতিবন্ধকতাগুলো দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে শিশু কল্যাণের অন্যতম উদ্দেশ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে শিশু কল্যাণের উদ্দেশ্যগুলো। তাহলে এবার আমরা পড়ব যে আমাদের শেষ যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশে পরিচালিত শিশু কল্যাণমূলক যে কার্যক্রমগুলো আছে, মূলত যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত যে বাংলাদেশের শিশু কল্যাণমূলক কার্যক্রমগুলো আছে, সরকারি কার্যক্রমগুলো আছে, এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো দেখো যে প্রথমেই আছে যে সরকারি শিশু সদন ও শিশু পরিবার। সরকারি শিশু সদন ও শিশু পরিবার। তো পূর্বে যে সরকারি যে এতিমখানাগুলো ছিল এবং শিশুর যে সেবা যত্ন কেন্দ্রগুলো ছিল
এগুলোকে সমন্বয় করে হচ্ছে গিয়ে এগুলোর নাম দেওয়া হয়েছে সরকারি শিশু সদন। ঠিক আছে, অর্থাৎ পূর্বে যে সরকারি এতিমখানাগুলো ছিল এবং শিশু সেবা যত্ন কেন্দ্রগুলো যেগুলো ছিল সেগুলোর নামকরণ করা হয়েছে সরকারি শিশু সদন। তো এই সরকারি শিশু সদনে পারিবারিক পরিবেশ সৃষ্টির জন্য এগুলোকে শিশু পরিবারে রূপান্তর করা হয়েছে। অর্থাৎ শিশু সদনগুলোতে যাতে শিশুরা একটা পারিবারিক পরিবেশ পায়, অর্থাৎ একটা পরিবার যেমন থাকে তো সেরকম পারিবারিক পরিবেশে যাতে এই শিশুরা বড় হতে পারে, এজন্য এই সরকারি শিশু সদনগুলোকে শিশু পরিবারে রূপান্তর করা হয়েছে। তো এই শিশু পরিবারগুলোতে কি থাকে যে একজন বড় আপা বা বড় ভাইয়ার সার্বক্ষণিক তত্ত্বাবধানে 20 থেকে 25 জন এতিম ছেলেমেয়ে একটা পারিবারিক পরিবেশে প্রতিপালিত হচ্ছে। এই শিশু সদন এবং শিশু পরিবারগুলোতে সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের যে বৃত্তিমূলক এবং কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তো হচ্ছে এই বৃত্তিমূলক বিভিন্ন প্রশিক্ষণ যেমন দেখো যে ওয়েল্ডিং, ইলেকট্রনিক্স, কার্পেন্টারি, শর্ট হ্যান্ড, টাইপ, সেলাই, তো এরকম বিভিন্ন বিষয়ে হচ্ছে এখানে শিশুদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তো এই সরকারি শিশু সদন এবং শিশু পরিবারগুলোতে সাধারণত 5 থেকে 9 বছর বয়সের দুস্থ এতিম শিশুদের ভর্তি করা হয়ে থাকে। তাহলে যাদের বয়স 5 থেকে 9 এরকম শিশুদেরকেই আসলে এই শিশু সদন এবং শিশু পরিবারগুলোতে ভর্তি করা হয়ে থাকে এবং ভর্তির পরে তাদের এই রক্ষণাবেক্ষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং পুনর্বাসনের জন্য 18 বছর বয়স অথবা এইচএসসি, ঠিক আছে, 18 বছর অথবা এইচএসসি পাস পর্যন্ত তাদের এখানে অবস্থানের বিধান আছে। অর্থাৎ একটা ছেলে মেয়ে এই সরকারি শিশু সদন অথবা শিশু পরিবারগুলোতে 18 বছর বয়স পর্যন্ত অবস্থান করতে পারে। আর এর মধ্যে যদি কেউ হচ্ছে নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কাজ করে তাহলে শাস্তিস্বরূপ তাদেরকে অনেক সময় এখান থেকে বহিষ্কার করা হয়। আবার দেখা যাচ্ছে কোনো শিক্ষার্থী যদি মেধাবী হয়ে থাকে এবং তাহলে তার উচ্চশিক্ষার জন্য অনেক সময়ই হচ্ছে যে মানবিক কারণে এই যে 18 বছরের যে সময়সীমা এটা অনেক সময় বৃদ্ধি করাও হয়ে থাকে। ঠিক আছে, তো এই যে পিতৃহীন মাতৃহীন যে শিশুরা এদেরকে আসলে পারিবারিক পরিবেশে স্নেহ, ভালোবাসার এবং যত্নের মধ্য দিয়ে লালন পালন করার মাধ্যমে তাদের মধ্যে একটা পারিবারিক বন্ধন, তাদের মধ্যে শৃঙ্খলা বোধ, দায়িত্ববোধ এগুলো বৃদ্ধির জন্য হচ্ছে এই শিশু পরিবারগুলো গঠন করা হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি পড়লাম যে এখানে হচ্ছে মূলত সরকারি শিশু সদন এবং শিশু পরিবারগুলোতে 5 থেকে 9 বছরের শিশুদের ভর্তি করা হয় এবং এরা 18 বছর পর্যন্ত এখানে অবস্থান করতে পারে এবং এখানে তারা সাধারণ শিক্ষার পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণও গ্রহণ করতে পারে। তো হচ্ছে বিভিন্ন ধরনের কার্যক্রম আছে যার মাধ্যমে কি হয় যে পরবর্তীতে তারা এখান থেকে যখন চলে যায় তখন এটার মাধ্যমে যাতে তারা জীবিকা অর্জন করতে পারে। এবারে 2 নম্বরে দেখো যে ছোটমণি নিবাস বা এটাকে বেবি হোমও বলা হয়ে থাকে, ছোটমণি নিবাস বা বেবি হোম। তো এই বাংলাদেশে হচ্ছে সর্বপ্রথম 1962 সালে ঢাকায় একটা হচ্ছে বেবি হোম স্থাপন করা হয়, পরবর্তীতে আরও করা হয়ে থাকে। তো এখানে হচ্ছে যে এতিম, পরিত্যক্ত, অবহেলিত, অসহায় শিশু যাদের বয়স 5 বছরের নিচে তাদেরকে মূলত এখানে লালন পালন করা হয়ে থাকে। তো সরকারি শিশু সদন এবং শিশু পরিবারগুলোতে যেখানে 5 থেকে 5 বছরের উপরে কিন্তু বলা হচ্ছে সেখানে 5 থেকে 9 বছরের মধ্যে এই রেঞ্জের শিশুদেরকে ভর্তি করা হয়। আর ছোটমণি নিবাসে দেখা যাচ্ছে যে 5-এর নিচে যারা একদমই ছোট নিউবর্ন বেবি যারা একদম, তো তারা কোথায় থাকবে, এরকম যারা অবহেলিত শিশু, এতিম বা পরিত্যক্ত এইরকম শিশুরা হচ্ছে যেখানে থাকে সেটাই হচ্ছে ছোটমণি নিবাস বা বেবি হোম। তো যখন তাদের এই 5 বছর পূর্ণ হয় তখন এইসব শিশুদেরকে যে সরকারি শিশু পরিবার বা শিশু সদন আছে সেখানে স্থানান্তর করা হয়ে থাকে। আবার কেউ যদি এদেরকে দত্তক নিতে চায় তাহলে তাদেরকে হচ্ছে তার ওই পরিবারের আর্থসামাজিক অবস্থাটা বিবেচনা করে তাদেরকে সেখানে দত্তক দেওয়া হয়ে থাকে।
তো হচ্ছে এখানে কি করা হয় যে এই পরিত্যক্ত এই ছেলে মেয়েদেরকে মাতৃস্নেহে লালন পালন করা সহ তাদের চিকিৎসা, রক্ষণাবেক্ষণ, খেলাধুলা ইত্যাদির ব্যবস্থা এই ছোট মণিনিবাসে আছে। তো অর্থাৎ 5 বছর বয়সের পূর্ব পর্যন্ত তারা হচ্ছে এই ছোট মণিনিবাসে অবস্থান করতে পারে। আর এসব কেন্দ্রে একটা পারিবারিক পরিবেশে শিশুরা বড় হয়ে থাকে। এবং তাহলে আমরা একটা তথ্য দিয়েছি যে বাংলাদেশে সর্বপ্রথম 1962 সালে ঢাকায় একটা ছোট মণিনিবাস বা বেবি হোম সর্বপ্রথম স্থাপন করা হওয়ার মাধ্যমে এই কার্যক্রমটা মূলত শুরু হয়। আচ্ছা, এরপরে দেখো যে দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র। তো এই দিবাকালীন শিশু যত্ন কেন্দ্রটাও সর্বপ্রথম 1962 সালে ঢাকার আজিমপুরে স্থাপন করা হয়। ঠিক আছে, তো এখানে কি করা হয়, নিম্ন আয়ের শ্রমজীবী মায়েরা তাদের 5 থেকে 10 বছর বয়স পর্যন্ত যে শিশুরা আছে তাদেরকে দিবাকালীন অর্থাৎ দিনের বেলায় রক্ষণাবেক্ষণ এবং সাধারণ শিক্ষার সুযোগ হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে অনেক কর্মজীবী নারীরা আছে যাদের সন্তান আছে, কিন্তু সন্তানের জন্য যারা কাজ করতে পারছে না, অর্থাৎ কাজে গেলে তার সন্তানকে তারা কোথায় রেখে যাবে, এজন্য মূলত একদম নিম্ন আয়ের শ্রমজীবী মায়েদের জন্যই মূলত হচ্ছে এই কার্যক্রমটা চালু হয় 1962 সালে। এখানে কি করা হয়, যেসব বাচ্চার বয়স 5 থেকে 10 বছর পর্যন্ত, এই ধরনের বাচ্চাদের দিনের বেলা এখানে রক্ষণাবেক্ষণের এবং পাশাপাশি সাধারণ শিক্ষার সুযোগ দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এরপরটা দেখো যে দুস্থ শিশুদের প্রশিক্ষণ এবং পুনর্বাসন। তো দুস্থ শিশুদের প্রশিক্ষণ এবং তাদের পুনর্বাসনের জন্য 1981 সালে গাজীপুর জেলার কোনাবাড়িতে এই দুস্থ শিশুদের প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়। এটা একটা হচ্ছে প্রতিষ্ঠান যে দুস্থ শিশুদের প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র। তো এটা সর্বপ্রথম স্থাপন করা হলো 1981 সালে গাজীপুর জেলার কোনাবাড়িতে, মূলত 400 আসন বিশিষ্ট। তো এখানে কি করা হয় যে শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি এখানে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় যাতে শিশুরা সমাজে সঠিকভাবে পুনর্বাসিত হতে পারে। এখানে মূলত 6 থেকে 14 বছরের যে দুস্থ শিশুরা আছে তাদেরকে এই কেন্দ্রে ভর্তি করা হয়ে থাকে। তো ভর্তি করার জন্য কি করতে হয় যে দুস্থ শিশুদের অভিভাবককে একটা নির্দিষ্ট ফর্মে এখানে আবেদন করতে হয়, এবং এখানে যে কেন্দ্রে যে অবস্থানরত এই যে শিশুরা আছে তাদের আগ্রহ এবং তাদের বুদ্ধিমত্তার উপর বিচার করে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হতে পারে। তো এখানে যেসব বিষয় প্রশিক্ষণ দেওয়া হয় তার মধ্যে আছে যে চামড়ার কাজ, দর্জি বিদ্যা, কাঠমিস্ত্রির কাজ, মোটর গাড়ি চালানো এবং মেরামত, তারপরে হচ্ছে যে টিনের জিনিসপত্র তৈরি, বিভিন্ন ধরনের, এছাড়া তাদের মধ্যে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা ইত্যাদি দেওয়া হয়ে থাকে। তো এটা ছিল হচ্ছে দুস্থ শিশুদের প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র, যেটা 1981 সালে গাজীপুরের কোনাবাড়িতে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় এবং এটা 400 আসন বিশিষ্ট। এরপরে দেখো যে সরকারি অন্ধ ও মুখবধির বিদ্যালয়। তো এটা হচ্ছে যে সমাজসেবা অধিদপ্তরের আওতায় যে বিশেষ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে 1962 সালে অন্ধ এবং মুখবধির যে শিশুরা আছে তাদের শিক্ষা, প্রশিক্ষণ এবং পুনর্বাসনের জন্য ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এই বিভাগীয় শহরে 4টা শারীরিক প্রতিবন্ধী শিক্ষা, প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়। কত সালে? 1962 সালে। এরপর আস্তে আস্তে এটা আরও বৃদ্ধি করা হয় যে 1965 সালে চাঁদপুর ও ফরিদপুরে আরও 2টি, এবং 1981 সালে বরিশালে আরেকটি অন্ধ বিদ্যালয় এবং সিলেটে একটি মুখবধির বিদ্যালয় স্থাপন করা হয়ে থাকে। তো হচ্ছে অর্থাৎ এই সরকারি অন্ধ এবং মুখবধিরের এদের হচ্ছে বিভিন্ন ধরনের কার্যক্রম আছে, অর্থাৎ অন্ধ বিদ্যালয় আলাদা আছে, মুখবধির বিদ্যালয় আছে, আবার অনেক ক্ষেত্রে সমন্বিতভাবে শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের বিদ্যালয় আছে। আর এই সকল যে কেন্দ্রগুলো আছে এখানে এই প্রশিক্ষণার্থীদের জন্য
প্রশিক্ষণার্থীদের পুনর্বাসনের জন্য বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এবার দেখো যে সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম, তার মানে এটা হচ্ছে শুধুমাত্র অন্ধদের জন্যই, অর্থাৎ সাধারণ যে ছাত্ররা আছে তাদের পাশাপাশি এই অন্ধ শিশুদেরকে যে সাধারণ শিক্ষার সুযোগ প্রদানের লক্ষ্যে 1975 সালে হচ্ছে গিয়ে 47টি জেলায় 47টি মাধ্যমিক বিদ্যালয়ে এই সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম চালু করা হয়। ঠিক আছে, অর্থাৎ সাধারণ ছাত্ররা যেমন হচ্ছে সাধারণ শিক্ষার সুযোগ পাচ্ছে, এই সাধারণ শিক্ষায় যাতে অন্ধ শিশুরাও শিক্ষার সুযোগ পায়, এই জন্য 1975 সালে কি করা হয় যে 47টি জেলায় 47টি মাধ্যমিক বিদ্যালয়ে সর্বপ্রথম 1975 সালে এই সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম চালু করা হয়ে থাকে। তো এই কার্যক্রমগুলোতে কি করা হয় যে এক প্রশিক্ষণপ্রাপ্ত রিসোর্স শিক্ষক আছে যারা কি করে এই অন্ধ শিশুদেরকে ব্রেইল পদ্ধতিতে শিক্ষা প্রদান করে। তো আমরা সবাই জানি নিশ্চয়ই যে অন্ধ শিশুদের জন্য শিক্ষাদানের পদ্ধতি কি হচ্ছে ব্রেইল পদ্ধতি। তো ব্রেইল পদ্ধতিতে এখানে তাদেরকে শিক্ষা দেওয়া হয়ে থাকে। তো এখানে হচ্ছে ছাত্রদের জন্য কি আছে আবাসিক ছাত্রাবাসেরও ব্যবস্থা আছে। এরপর দেখো 7 নম্বরে আছে জাতীয় কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্র। তো জাতীয় কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্রটা কাদের জন্য কাজ করে, অর্থাৎ অপরাধ প্রবণ কিশোর কিশোরী যারা আছে তাদের আচরণ সংশোধনের জন্যই হচ্ছে এই জাতীয় কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হয়, যেখানে এটার আগে নামটা ছিল যে জাতীয় কিশোর কিশোরী অপরাধ সংশোধনী, পরবর্তীতে নামকরণ করা হয়েছে যে জাতীয় কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্র। তো এই যে শিশু কিশোররা আছে যাদের আচরণ সংশোধনের জন্য এবং চরিত্র সংশোধনের করে স্বাভাবিক জীবনে পুনর্বাসনের লক্ষ্যে সর্বপ্রথম 1978 সালে গাজীপুরের টঙ্গীতে একটি জাতীয় কিশোর সংশোধনী কেন্দ্র স্থাপন করা হয়, এবং কিশোরীদের জন্য যেটা করা হয় সেটা হচ্ছে গাজীপুরের কোনাবাড়িতে কিশোরী সংশোধনী জাতীয় কিশোরী উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হয়ে থাকে। তো হচ্ছে যে বাংলাদেশে যে শিশু আইন আছে 1974-এর যে শিশু আইন আছে এটার আলোকেই মূলত হচ্ছে এটা করা হয়ে থাকে, এই কার্যক্রমটা পরিচালিত হয়ে থাকে। তো এই কিশোর উন্নয়ন কেন্দ্রের কার্যক্রম মূলত 3টি ভাগে বিভক্ত। ঠিক আছে, একটা হচ্ছে যে কিশোর আদালত, এবং অপরটা হচ্ছে আটক নিবাস এবং কিশোর হাজত বা আটক নিবাস, এবং অপরটা হচ্ছে সংশোধনী কেন্দ্র। অর্থাৎ জাতীয় কিশোর কিশোর উন্নয়ন কেন্দ্র এটা হচ্ছে 3টা কার্যক্রমের মাধ্যমে তাদের কার্যক্রমটা পরিচালিত করে। একটা কিশোর আদালত, অর্থাৎ কিশোর আদালত হচ্ছে এমন আদালত যেখানে কি করা হয় যে কিশোরদের অপরাধের বিচার করা হয়ে থাকে, অর্থাৎ কিশোরদের অপরাধের বিচার কোনো সাধারণ যে আদালতগুলো আছে সেখানে না হয়ে তাদের বিচার হয়ে থাকে কোথায়, কিশোর আদালতে। তো এই আদালতের কার্যক্রমটা হচ্ছে একদম ঘরোয়া, পারিবারিক এবং আন্তরিক পরিবেশে। এখানে মূলত এই আদালতে কিশোরদেরকে কোনো ধরনের শাস্তি দেওয়া হয় না, শাস্তির বিধান না রেখে কী করা হয় তাদেরকে তাদের চরিত্র সংশোধন এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয়ে থাকে। তো হচ্ছে আর আটক নিবাসটা হচ্ছে যেমন যেখানে হচ্ছে বিচার চলাকালীন সময়ে শিশু কিশোরদের যেখানে রাখা হয় সেটাই হচ্ছে আটক নিবাস। ঠিক আছে, অর্থাৎ বিচার চলাকালীন সময়ে সাধারণত কোনো আসামিকে কোথায় রাখা হয়, জেল হাজতে রাখা হয়, কিন্তু কিশোরদেরকে যদি আমরা সেই জেল হাজতে রাখি তাহলে কি হবে, তারা এই দাগি আসামিদের সংস্পর্শে এসে নিজেরাও কিন্তু একটা বড় অপরাধীতে পরিণত হতে পারে। এই জন্য তাদেরকে সেখান থেকে সরিয়ে তাদের জন্য আলাদা করে আটক নিবাস বা কিশোর হাজত স্থাপন করা হয়, যেটা কোথায় আছে, যে জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র আছে। তো এখানে তাদেরকে রাখা হয়, এবং সর্বশেষে যে দেখা গেল যে বিচার করার পর দেখা গেল তার অপরাধটা খুবই ছোট, সেক্ষেত্রে কি করা হয়, তাকে তার কতগুলো সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে তার বাবা মার কাছে বা অভিভাবকের কাছে ছেড়ে দেওয়া হয়ে থাকে। আবার যদি দেখা গেল যে তার অপরাধের মাত্রা যদি একটু বেশি হয়ে যায়
তাহলে কি করা হয়, তাকে সংশোধনের জন্য সংশোধনী প্রতিষ্ঠানে পাঠানো হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ এই অপরাধের বিচারের পর থেকে তার সংশোধন হওয়ার, আচরণ সংশোধন হওয়ার পূর্ব পর্যন্ত যেখানে রাখা হয় সেটাই হচ্ছে সংশোধনী প্রতিষ্ঠান। আর এই সংশোধনী প্রতিষ্ঠানে কি আছে, বিভিন্ন ধরনের কর্মসূচি আছে। এখানে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, নৈতিক শিক্ষা, খেলাধুলা, চিত্ত বিনোদন, এগুলোর কিন্তু এখানে সুযোগ আছে। এবং এখানে একজন দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত সমাজকর্মী কী করে থাকে, এই যে সমস্যাগ্রস্ত যে শিশুরা আছে অর্থাৎ অপরাধীরা আছে, অপরাধী শিশুরা আছে, তাদেরকে কি করে থাকে, তাদেরকে পর্যবেক্ষণ করে থাকে, তাদের কেস রেকর্ডিং করে থাকে এবং তাদের যে মন মানসিকতা আছে বা আচরণ আছে এগুলো পরিবর্তনের চেষ্টা করে থাকে। এবারে দেখো যে মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান। তো মানসিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ এবং পুনর্বাসনের লক্ষ্যে 100 আসন বিশিষ্ট এই যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে চট্টগ্রামের রাউফাবাদে সর্বপ্রথম প্রতিষ্ঠা করা হয়ে থাকে। তো এখানে কি করা হয়, যারা মানসিক প্রতিবন্ধী আছে এ ধরনের শিশুদেরকে বিভিন্ন ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়ে থাকে, যেমন সাইকোথেরাপি, স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, সাধারণ শিক্ষা, তারপরে সাধারণ চিকিৎসা প্রদানেরও ব্যবস্থা করা হয়ে থাকে এই প্রতিষ্ঠানে। এছাড়াও হচ্ছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত আরও কয়েকটি হচ্ছে কার্যক্রম আছে, যেমন এতিম এবং দুস্থ শিশুদের বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র আছে, বিপন্ন শিশুদের জন্য বিভিন্ন কার্যক্রম আছে। এছাড়া হচ্ছে যে বেসরকারি যে এতিমখানাগুলো আছে সেখানেও হচ্ছে অনুদান করে থাকে হচ্ছে সমাজসেবা অধিদপ্তর। তো এগুলি হচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত বাংলাদেশের শিশু কল্যাণমূলক কার্যক্রম, যেখানে কি করা হয়ে থাকে, যে শিশুদের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে, যার মূল লক্ষ্য হচ্ছে যে শিশুদের বিকাশে সাহায্য করা এবং শিশুদের উন্নয়নে সাহায্য করা এবং তাদের বিকাশের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আছে এই প্রতিবন্ধকতাগুলো দূর করা। তো এতটুকু বুঝতে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, আমি যতটুকু তোমাদের বললাম, তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে পারো আমাকে কোথাও বুঝতে কোনো সমস্যা হলে। আর তোমরা যারা অনলাইনে ক্লাসটি করেছো তারা তোমাদের রোল নাম্বারটা কমেন্ট সেকশনে লিখবে। তো আজকে এতটুকুই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে যেটা আলোচনা করেছিলাম যে শিশু কল্যাণ কী, তো আমি সংক্ষেপে আবার একবার এটাকে রিক্যাপ করতে চাচ্ছি যে দেখো, শিশু কল্যাণ বলতে কিন্তু কতগুলো কার্যক্রমকে বোঝায়, যে কার্যক্রমগুলো কী করে থাকে, শিশুদের কল্যাণ করে থাকে। তো এটাকে যদি আমরা একটু সুন্দর করে বলি, অর্থাৎ সাধারণ কথা হচ্ছে শিশু কল্যাণ বলতে সেসব কার্যক্রমের সমষ্টিকে বোঝায় যেগুলো কী করে থাকে, শিশুদের সার্বিক কল্যাণ সাধনে নিয়োজিত। একটু সুন্দর করে যদি বলি তাহলে আমরা বলতে পারি যে শিশু কল্যাণ হচ্ছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে গৃহীত সেসব কার্যক্রমের সমষ্টি যেগুলো শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক তথা সার্বিক কল্যাণ সাধনে নিয়োজিত। এরপর আমরা পড়েছি যে শিশু কল্যাণের বৈশিষ্ট্যগুলো, যে অর্থাৎ শিশু কল্যাণের কিন্তু সুনির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্য আছে, এগুলো আমরা এখানে পড়েছি। এবং শিশু কল্যাণের উদ্দেশ্যগুলো আমরা পড়েছি, যে শিশু কল্যাণ কোন কোন উদ্দেশ্যগুলো নিয়ে কাজ করে থাকে। এবং সবশেষে যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশে পরিচালিত যে শিশু কল্যাণমূলক যে কার্যক্রমগুলো আছে এগুলো আমরা পড়েছি। তো এখানে আমরা কি পড়েছি, যে সরকারি শিশু সদন ও শিশু পরিবার, ছোট মণি নিবাস, দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র, দুস্থ শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন, সরকারি অন্ধ ও মুকবধির বিদ্যালয়, সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম, জাতীয় কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্র এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।
এবং অবশ্যই পড়াশোনাটা শুরু করো, কারণ অনেকটা সময় আসলে নষ্ট হয়ে গেছে। এখন একটু পড়াশোনা শুরু করাটা আসলে খুবই দরকার। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।